ইউথ আড্ডা, রকি আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা, ইউথ আড্ডা। পুতুল বই তো নই আমরা, একজন আড়ালে বসে খেলাচ্ছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথায় পুতুলের রূপকে উঠে আসে তৎকালীন সময়ের এক সামাজিক উপাখ্যান। সব অধিকারে নারী হোক চিরবিজয়িনী। বাংলার আবহমান লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ পুতুল। কালক্রমে পুতুলের সঞ্চালনের বিবর্তন ঘটেছে পুতুল নাচ বা পুতুল পালাতে। সুপ্রাচীন কাল থেকেই বিনোদনের মাধ্যমে জনসচেতনতার প্রসারে পুতুল নাচের গুরুত্ব অপরিসীম। বলো, তোমার সমস্যা কি? আমরা তো অত্যাচারিত, অবহেলিত নারীদের নিয়েই কাজ করি। তরুণ শিল্পী ডক্টর প্রদীপ সর্দারের পরিচালনায় এক ঝাঁক কিশোর কিশোরী এগিয়ে নিয়ে চলেছে বারুইপুরের গঙ্গাহৃদি পাপেট থিয়েটার। আমি মূলত পুতুল নিয়ে কাজ করছি 20 বছর প্রায়। আগে আমি এমনি ছোটবেলায় কি করতাম, মাটির ঠাকুর বানাতে পারতাম, ছোট ছোট ঠাকুর। মানে এটা দিয়ে আমার শুরু হয়েছে জার্নিটা। পুতুলের প্রতি ভালোবাসা, আগ্রহ এটা থেকেই তৈরি। তারপর আমি কি করি, মানে থিয়েটার নিয়ে পড়াশোনা করি। আমার নাটকের প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল, খুবই ভালোবাসতাম থিয়েটার করতে। তো তারপর আমার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করা। আর একটা বলতে গেলে যে আমার একটা পারিবারিক সূত্র আছে পুতুলের। আমার দাদুরা এই পেশার মধ্যে ছিলেন, পরবর্তীকালে আমার পরবর্তী প্রজন্ম আর আসেননি। তারপরে আমার এটা ভালো লাগে, আমার মধ্যে এটা একটা ভালো লাগা ছিল, তাই আমি পুতুলকে নিজের করে নিতে পেরেছি। তো এইটা হচ্ছে থিয়েটার নিয়ে পড়াশুনো। তারপরে থিয়েটার নিয়ে পড়াশুনো করতে করতে আর আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে একটা MA-তে একটা ডিজার্টেশন একটা পার্ট থাকতো। তো সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হতো। তো আমি তখন কি করলাম, যে আমাদের যে গ্রাম বাংলার যে ফোক কালচার, যেহেতু আমি গ্রামে থাকি এবং গ্রামে বড় হয়েছি, তো সেই জায়গা থেকে আমি ভাবলাম যে আমাদের আশেপাশের জিনিস নিয়ে যদি আমি কাজ করি, আমাদের এই সমস্ত লোকশিল্পগুলোকে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে হয়তো আমি এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে জানাতে পারবো। সাদিয়া, তুমি কাঁদছো কেন? কি হলো? ফিরোজ, একটা কথা বলবো, শুনবে? বলো, কি বলতে চাও বলো। তুমি যদি আমায় কিছু হাত খরচ দিতে তবে খুব ভালো হতো। কি উচ্চারণ করলে? হাত খরচ? বাড়িতে থাকছো, সংসারে খাচ্ছো, যা যা লাগে সবই তো পেয়ে যাচ্ছ। তারপরে আমি
আধুনিক পুতুলের চর্চা শুরু করি। তারপরে ধীরে ধীরে পুতুলের মধ্যে ইনভলভ হয়ে গেলাম এবং পুতুল নিয়ে কাজ করতে থাকি। এবং আমার গবেষণা পুতুল নাটক নিয়ে, দক্ষিণ চব্বিশ পরগনার ডাঙের পুতুল নিয়ে আমি গবেষণা করি। সেটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমার তত্ত্বাবধায়ক ডক্টর সুভাষিস হালদার, তো ওনার কাছে আমি গবেষণা করি ডাঙের পুতুল নিয়ে। আর বর্তমানে এখন আমার একটা সংগঠন রয়েছে বারুইপুর গঙ্গারেডি পাপেট থিয়েটার, তো এখানে আমি চর্চা করছি পুতুলের। পুরো সুন্দর করে সেভ কর, ওটা তো আছে, তো ভুলভাল আছে, ওটাকে একদম কর, সুন্দর কর, গোল কর, নিজে দেখে নে, আগে দেখ, চোখের আন্দাজ কর, হ্যাঁ দেখে নিয়ে দেখ ঠিক আছে কিনা, কোন দিকে বেঁকা আছে, একটু আছে। আচ্ছা, অহিক যেটা করেছে সেটা হচ্ছে ও পুরো মুখটাকে সেভ করেছিল, ঠিক আছে। আমরা এবার এখানে চোখ এবং নাক বসাবো। নাক বসানোর পরে আমরা এর উপরে কাগজ আঠা দিয়ে পেস্টিং করবো। পরে এই ছাটাকাঠি দিয়েছি, সবাই তো জানিস এই সিস্টেম। ছাটাকাঠি দেওয়ার পরে আমরা একটা চোখের অনুযায়ী এটাকে আমরা বসিয়ে দেবো, যাতে এটা না উঠে। এইটা একটা ওরা করেছে, সোয়ানা করেছে, এটা হচ্ছে ও কাগজটা লাগিয়েছে। পূর্ব ভারতের গঙ্গার অববাহিকার রাঢ় অঞ্চলে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সভ্যতা, যা পরিচিত ছিল গঙ্গাহৃদী সভ্যতা নামে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আগত গ্রিক পর্যটক মেগাস্থেনেস রচিত ইন্ডিকা গ্রন্থেও উল্লেখ পাওয়া যায় এই সভ্যতার। গবেষকদের মতে গঙ্গাহৃদী সভ্যতার সমৃদ্ধ বন্দর তাম্রলিপ্ত থেকেই বাণিজ্য তরিতে তামা, রেশম, সুগন্ধি মশলার পাশাপাশি পুতুল তথা পুতুল নাচও গ্রিস হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমাদের যে সংগঠনের নাম হচ্ছে বারুইপুর গঙ্গারেডি পাপেট থিয়েটার। গঙ্গারেডি নামটা এই কারণেই দেওয়া যে গঙ্গারেডি হচ্ছে আমাদের একটি প্রাচীন সভ্যতা, বাঙালিদের সভ্যতা গঙ্গারেডি। গঙ্গে বন্দরের নাম শুনেছি আমরা, যেটা বিভিন্ন বিদেশি গ্রন্থে আমরা পাই। তো সেখানে দাঁড়িয়ে এই যে গঙ্গারেডি সভ্যতার উল্লেখ ছিল। বিশেষজ্ঞরা বলছেন যে গঙ্গারেডি থেকেই কিন্তু পুতুল নাচটা পালতোলা জাহাজে একটা সময় বিদেশে গেছিল। এই যে বাংলার যে মশলা, রেশম, দেবী পূজার তত্ত্ব, এগুলোর সঙ্গে পুতুল নাচ বাঙালি নাবিকরাই বিদেশে নিয়ে গিয়েছিল। তাহলে পুতুল নাচের মাতৃভূমি হচ্ছে ভারতবর্ষ। এই গঙ্গারেডি সভ্যতা ছিল যেখানে পুতুলের প্রথম উৎপত্তি, সূত্র পাওয়া যাচ্ছে। তো সেইটার থেকে আমি ভাবলাম যে আমার সংগঠনের নাম গঙ্গারেডি করি। আর যেহেতু আমরা এই ডায়মন্ড হারবার চত্বরেই থাকি, তো একটা গঙ্গার একটা রয়েছে প্রেক্ষাপট, তো সেই কারণেই দলের নাম গঙ্গারেডি। আচ্ছা, এবার দেখো, আমরা জানি যে স্কিন কালার করতে গেলে কি করতে হয়। প্রথমে অরেঞ্জ নিতে হয়, অরেঞ্জের সঙ্গে সাদাটা মিক্স করতে হয়। লাইট যত করবে তুমি ডার্কও করতে পারো একটু স্কিন টোন। দেখ স্কিন টোনটা লাইট হতে শুরু করছে। আর যেহেতু আমরা পুতুলে কি করি, আমরা দূর থেকে দেখে তো লোকে একটু স্কিনটা বেশি কালার করলে ভালো হয়। একদম লাইট করলে কি হয়, বোঝা যায় না অতটা। আমরা আর একটু সাদা নেব। দেখ এবার হালকা চলো, লাইট স্কিন টোন এসছে। এবারে যদি হালকা এর সঙ্গে একটু রেড মেশাই কি হবে, স্কিন টোনটা আরো বেশি প্রমিনেন্ট হবে। গঙ্গারেডির কাজ মূলত প্রথম উদ্দেশ্য ছিল যে নব প্রজন্মকে এই যে ডাইং আর্ট ফর্ম এর মধ্যে নিয়ে আসা, কি করে নিয়ে আসা যায় তার একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এই গঙ্গারেডি পাপেট থিয়েটার শুরু করি। বিভিন্ন স্কুলে আমরা ওয়ার্কশপ করাই, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, সরকারি বেসরকারিও হয়েছে, স্কুলগুলোতে ওয়ার্কশপ করিয়ে সেখান থেকে এই শিল্পের মধ্যে নবপ্রজন্মের ছেলেমেয়েদেরকে নিয়ে আসা এবং তাদেরকে ট্রেনিং করে এক একজনকে এক একটা পাপেটিয়ার তৈরি করা।
এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা সর্বোপরি। আমাদের জেলার শিল্প ডাঙের পুতুল, এই ডাঙের পুতুলকে আমরা আধুনিকীকরণ করেছি এবং সেটাকে বাঁচানোর চেষ্টা করছি। আমি একা নয়, আমরা সমবেতভাবে চেষ্টা করছি যাতে এই শিল্পটা মানে আমাদের জেলার শিল্পটা বাঁচে। সোয়ানা, এই যে দেখো এখানে যে চোখের যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু বাদ দেবে, কারণ চোখটা সাদা থাকবে, তার উপরে আমরা ডার্ক করতে পারি, মানে ব্ল্যাক যেহেতু চোখ আঁকবো যখন, যেহেতু এই মাঝখানটা সাদা অংশটা বাদ রেখে পুরো গোটা মুখটা তুমি অরেঞ্জ কালার লাগাও, স্কিন কালারটা। ঠিক আছে, করো। বাহ, সুন্দর হচ্ছে কালারটা। ওই যেটা করছে সবাই কিন্তু দেখো, এটা কিন্তু প্রথম দিলে একবার দিলে হবে না, একটা কোট হয়ে যাওয়ার পরে শুকনো হয়ে গেলে তার উপরে আর একটা কোট দিতে হবে। দিলে কি হবে, আমাদের অনেকদিন পুতুলটা মানে টিকবে। আমরা যখন শো করতে যাই বাইরে কি করি, বিভিন্ন জায়গায় তো পুতুল আমাদের ড্যামেজ হতে পারে, সেই জন্য এরকম ডাবল কোট দিলে কি হয়, অনেক স্মুথ হয় এবং অনেকদিন টেকসই হয় পুতুলের। এরপরে হয়ে গেলে এবার হচ্ছে বডিতে যাব। এই যে দেখতে পাচ্ছি চেহারাটা, এটা তো আমরা এমনি হাতে ইউজ করি, এটা আমরা যেহেতু রড দিয়েও করি, কিন্তু যদি আমাদের ধর কোনো সময় আমরা কামার দোকানে গিয়ে রড হচ্ছে না, দেরি হচ্ছে, তখন আমরা কি, যেহেতু আমাদের একদম ট্র্যাডিশনাল বাঁশ দিয়ে করা হতো পুতুল, তাই আমরা কি করেছি যে আমরা হাতটা মুভমেন্ট করবো কি করে, এই চেহারা দিয়ে, বাঁশের চেহারা দিয়ে। এটা অনেক ইজি এবং আমাদের এলাকায় এটা সহজলভ্য। এটা হচ্ছে 2 ফুট, দেখ এক হাত হচ্ছে 1.5 ফুট, তার থেকে একটু বেশি, 2 ফুট মাপ আছে চেহারাটা। এই 2 ফুট মাপ কেন নিয়েছি, যাতে এই যে আমি হাতটা তুলবো, হাতটা তোলার সময় দেখ এই যে পজিশনটা আমার যাতে ঠিক থাকবে, হাতটা এতটা ঝুলবে, সেই জন্য এইটা 2 ফুট নিলে কি হয়, আমাদের মাপটা ঠিকঠাক হয়, মানে ব্যালেন্সটা ঠিক আসে। ডাং পুতুল বলতে গেলে ইংরেজিতে বলা হয় রড পাপেট, সেটাকে বাংলায় বলা হচ্ছে ডাং, আর ইংরাজির যদি আমি রডকে বাংলা করি হয় লাঠি। লাঠিকে কথ্য ভাষায় ডাং বলা হয়। তো এই যে ডাংগুলি খেলা, যে একটা সোজা লাঠিকে যে ডাং বলা হয়, তো এই কনসেপ্ট থেকে কিন্তু ডাঙের পুতুল কনসেপ্টটা এসছে। গবেষকদের দেয়া তথ্য অনুযায়ী দক্ষিণ 24 পরগনায় উদ্ধব ব্যাপারী নামের একজন ভদ্রলোক ছিলেন, যিনি প্রথম এই যে ডাঙের পুতুলের কনসেপ্টটা নেন, মানে যেটা হচ্ছে বলা হচ্ছে তথ্যতে। উনি প্রথম কি করতেন, ওই যে কাকতারুয়া যে পুতুলগুলো হয় না, যে খড় দিয়ে বা এই যে একটা মাটির হাঁড়ির উপরে চোখ মুখ এঁকে, এই কনসেপ্টে উনি প্রথম তৈরি করেন। করে কি করতো, পাড়াতে যখন বিকেলবেলা সব বাচ্চারা থাকতো, সেই সময় উনি একটা মজা দেখাতেন এইটা নিয়ে। তো এই মজা দেখাতে দেখাতে ধীরে ধীরে কি হলো, এটা একটা পূর্ণাঙ্গ ফর্মে চলে এলো। তারপরে ধীরে ধীরে কি হলো, কাঠ দিয়ে বডি বানানো হলো। এই যে মাথাটাও কিন্তু কাঠের, তার উপরে মাটির প্রলেপ দেওয়া হয়, এই হাতও কাঠের, তার মধ্যে বিভিন্ন রকমের কৌশল যোগ করে একটা পূর্ণাঙ্গ ডাঙের পুতুল তৈরি করা হয়। যদি পুতুলের ইতিহাস ধরা যায়, তাহলে কিন্তু আজ থেকে 3,500-4 হাজার বছর আগে কিন্তু পুতুলের সৃষ্টি। কারণ যেটা আমাদের যে প্রামাণ্য গ্রন্থগুলো আছে, যেমন ধরুন নাট্যশাস্ত্র, অর্থশাস্ত্র, এই সমস্ত, রামায়ণ, মহাভারত, এখানে পুতুলের উল্লেখ আছে। এবং হরপ্পা সভ্যতায় দেখবেন যে এই যে মুভেবল যে পুতুলগুলো, এই যে হাত পা নাড়া যায়, এরকম পুতুলের অস্তিত্ব পাওয়া গেছে, সেটা প্রত্নতত্ত্ববিদরা বলছেন এই বিষয়টা নিয়ে। তাহলে গিয়ে দাঁড়াচ্ছে পুতুলের ইতিহাস অনেক প্রাচীন। নাট্যশাস্ত্রে যদি পুতুলের উল্লেখ থাকে, তাহলে নাট্যশাস্ত্রের আগেও পুতুল, সেইটা মানে অনুমান করছেন গবেষকরা। এবং পুতুলের সৃষ্টি হচ্ছে কৃষিক্ষেত্রে মহিলাদের হাতে, সেটা পুতুলের সৃষ্টি বললাম। এবার ওটার থেকে ধীরে ধীরে তো সেই কনসেপ্টটা থেকেই তো পুতুল নাচটা এসছে। আর পুতুল নাচ মানে শুধুমাত্র নাচ, এটা তো নয়, একটা টোটাল একটা গল্প। আমাদের দক্ষিণ 24 পরগনার ডাঙের পুতুলের যে ইতিহাস, ওরা একটা গল্প প্রেজেন্ট করে। নমস্কার, নমস্কার উপস্থিত সকলকে, নমস্কার, সালাম, আদাব। আজ আপনাদের সামনে এক নবজীবনের পালা শোনাবো বাবু মশাইরা। মেহেরবানি করে আমাদের এই ছোট মুখে, মানে পুতুলের মুখে বড় কথা শুনুন। মেয়েরা নাকি আজ স্বাধীন, ভোটে লড়ছে, নেতা হচ্ছে। বাবুরা বলে মেয়েরা অর্ধেক আকাশ, তা সেই মেয়েরা আজও ঘরে বন্দি, দাসীবাদী করে জীবন কাটছে রান্নাঘরে আর বাচ্চা মানুষে।
পড়াশোনা শিখে নিজের হকের কথা, দাবির কথা সে বলতে পারে না। কাজের অধিকার, আর্থিক স্বাধীনতা থেকে বঞ্চিত, তবু সে লড়ে অর্জন করে নিজের স্বীকৃতি, নিজের সম্মান। আজ এমনই এক হার না মানা মেয়ের গল্প শোনাবো। ধরুন 2 ঘন্টা একটা পালা পরিবেশন করে, সেখানে রামায়ণ মহাভারত থাকতে পারে, পুরাণের বিভিন্ন ঘটনা থাকতে পারে, এবং সামাজিক বিষয়ও থাকে, পৌরাণিকও থাকে, সবকিছু মিলিয়েই, এবং ঐতিহাসিক বিষয়ও রয়েছে এর মধ্যে। তো পুতুলকে নড়াচড়া করানোর জন্যেই কিন্তু পুতুলকে নাচানো বলা হয়। এই যেমন খুব একটা খুব প্রচলিত বাংলা গানের লাইন বলছি আমি, বারান্দায় আমি আরাম কেদারায় বসে দুপা নাচাই রে, মানে পাকে আমি নাচাচ্ছি, নাড়াচ্ছি পাটা। এই যে নাড়াচাড়া শব্দ থেকে কিন্তু নাচানো শব্দটা চলে এসছে। তো এরকম থেকে আর কি পুতুল নাচটা প্রচলিত হয়ে গেছে, পুতুল নাড়ানো বেসিক্যালি। এবং আমাদের যে ঐতিহ্যবাহী ডাঙের পুতুলের যে গ্রুপ আছে, যারা আর কি অ্যাকচুয়ালি পুতুল সঞ্চালনা করেন, তারাকে বলা হয় যে পুতুল নাড়িয়ে। মানে আমরা যেমন বলি পুতুল নাচ শিল্পী, ওরা কিন্তু পুতুল নাড়িয়ে বলে। এই নড়াচড়া শব্দ থেকে পুতুল নাচ শব্দটা এসছে। দেখো, এটা হচ্ছে আমাদের হাত মাপে করে আমরা এটা কেটে নিয়েছি। সবার হাত মাপে করে এক একটা করে বডির কেটে নেওয়া হয়েছে আয়তকার ভাবে। তো এটাকে আমি এবার কি করব, ড্রেন ড্রায়ার দিয়ে এটাকে রোল করব। ঠিক আছে, দেখো ধরো, এটা হাত না লাগালে কোনো কাজ হবে না, হাত দিয়েই করতে হবে সবকিছু। দেখতে হবে যে এরকম একটা করে এই যে এটা আসছে কিনা, এই লাইনগুলো, তাহলে টেন্ডারটা জুড়ে যাবে। জানিস তো, এটা তো আমি বলে দিয়েছি আগে। তাহলে কি করতে হবে, এই যে পোর্শন থেকে এইভাবে আমি এটাকে জুড়ে দিলাম। ধরো এটা এবার হচ্ছে এই হলো, রোল হয়ে গেল। এবার হচ্ছে এটা তো আছে, এটাকে ঢাকনাটা দিতে হবে। দেখ যেদিকে আছে সেদিকে কর। এটা পুরো কাঁধের জায়গাটা হয়ে গেল। এখান থেকে এই দুটো হাত নামবে, এই যে দেখতে পাচ্ছ হাত করা আছে, হাতটা রোল করে এরকম আঠা দিয়ে জোরে করা আছে, এইভাবে এটা যাবে হাত। এটা একটা কমপ্লিট বডি হয়ে গেল। আমাদের যেমন স্কিন থাকে, এই স্কিনের উপরে প্রোটেক্ট করছে স্কিনটা আমাদের শরীরের ভেতরে একে আর কি অংশকে। তো এইটা হচ্ছে সেরকমই একটা পুতুলের দেহ, তার উপরে আমাকে কাপড় লাগালে কি হবে, এটা স্কিন হয়ে যাবে, তাই তো। তার কাপড় লাগানোর পরে তার উপরে রং করতে হবে। যদি আমি খোলা বডি রাখি, পুরো বডি রং করতে হবে। যদি আমি বডি না খোলা রাখি, তাহলে আমার যতটুকু বডি দেখা যাবে ততটুকু রং করলে হবে, পুরো বডি রং করার দরকার নেই। যেহেতু সবসময় কস্টিউমে ঢাকা থাকে পুতুল। আর কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার যখন আমার খালি গা থাকে, তখন কি হয়, তখন পুরো বডি রং করতে হয়। আদারওয়াইজ পুরো বডি রং করার আমার কোনো দরকার নেই। এই যে আমি যে এটা দেখালাম, এই যে হাতটা অঞ্জলি মুদ্রায় থাকবে, সেখান থেকে এই নিচের পোর্শন থেকে আমার লাঠিটা লাগাতে হবে। আপাতত আমরা ওর স্কিন করব। এবারে হচ্ছে ঠোঁট করতে হবে। ঠোঁট কি করতে, রেড দিয়ে, জেনারেলি রেড দিয়ে আমরা ঠোঁট করি, তাই রেড দিয়েই করবো। এই সাদা অংশগুলোকে কিন্তু কভার করতে হবে। এই সাদা অংশগুলো ওই আবার হচ্ছে অরেঞ্জ দিয়ে এটাকে কভার করে দিতে হবে, স্কিন কালার দিয়ে। যেহেতু এটা আমি মেয়ে পুতুল করব, তাই ঠোঁটটা একটু পিওর রেড, ঠিক আছে, একদম পুরো ডিপ লাল করছি। আর যদি ছেলে করতাম কি হতো, একটু ব্ল্যাক নিয়ে এর সাথে মিশিয়ে দিলে দেখি ঠোঁটটা কালচে কালচে হয়ে যেত। শুধু চোখ মুখ আঁকলে হয় না, দেখবি আমাদের যেমন থাকে একটা হালকা রেড থাকে এদিকে, থাকে যেমন ইয়েলো থাকে,
সেরকম আমি একটা হালকা রেডিশ একটা টোন দেবো, এই আই শ্যাডোর টোনটা দেখ আরো প্রমিনেন্ট হবে, এটা দেখতে ভালো লাগবে। এবার কি করতে হবে, আমি এটা শেড দেওয়ার পরেই হেয়ারে যাব, হেয়ার লাগানোর পরে এটা কমপ্লিট হবে। তারপরে আমরা যেহেতু এই পুতুলটার কান করিনি, কেন করিনি, কারণ আমরা যে থার্মোকল দিয়ে কান করি, থার্মোকল দিয়ে কান করলে একটা অসুবিধে কি, অনেক সময় ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কি হয়, তৎক্ষণাৎ সেটাকে রিপেয়ার করা মুশকিল হয়। আমরা যদি ফোম দিয়ে কান করি কি হবে, চটপট আমরা কিন্তু করতে পারবো, এবং আমার যদি ছিঁড়েও যায় পরে আমি সেটাকে পাল্টেও নিতে পারবো। বাহ, খুব সুন্দর, ভেরি নাইস। দেখো এটা আমরা প্রথমে কি করেছিলাম, গামছা বডির মাপ অনুযায়ী সুন্দর করে আমরা ড্রেসের মাপ অনুযায়ী কেটে নিয়েছি, কেটে নিয়ে যা সেলাই করেছি। এইখানে এখন আমরা অন্য কালারের একটা গামছা আরও যাতে সুন্দর দেখতে হয় সেই জন্য আমরা এটাকে স্টিচ করবো এখান থেকে। তো যেহেতু স্টিচটা আগে সাবানা করেছে, খানিকটা করেছে, এই জায়গাটা ওঠা আছে, এগুলোকে আমাকে আরও সুন্দর করে স্টিচটা করতে হবে। হালকা করে একটু কুচি দিয়ে একটা মেয়ের হয়ে যাবে, উপরে টপ হয়ে যাবে। এদিকে ঘোরা, এই সাইডে রা, আমার দিকে ঘোরা মাথাটা, এটা তো মা ক্যারেক্টার তাই তো, এদিকে এদিকে বডি হেলা। সৃজনশীলতার পাশাপাশি নিরন্তর অনুশীলনে তাদের এই পুতুল যাপনে জারিত হচ্ছে ডাং পুতুল নাচ। বর্তমান যুগের আধুনিক বিনোদনের সঙ্গে এক অসম লড়াইতে পুতুল নাচের ভবিষ্যৎ আজ মেঘাচ্ছন্ন। টেলিভিশন ও ডিজিটাল পর্দার ঝলকে ম্লান হয়ে গেছে সেই মাটির গন্ধ, সেই লোকগাথা। আমি এইটাতে বলতে পারি যে শিশুদের মধ্যে কিন্তু পুতুলের যে একটা আকর্ষণ, এটা কিন্তু চিরকালীন, আজও আছে, আগামীতেও থাকবে। আমরা হয়তো পুতুল নাচকে সেইভাবে সেরকম জায়গায় নিয়ে যেতে পারিনি। যদি আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেই পুতুল নাচটাকে সেইভাবে প্রচার বা সেই রকম তাদের কাছে তুলে ধরতে পারি, আশা করি পুতুল নাচ কিন্তু পৃথিবী যতদিন ততদিন কিন্তু এ টিকে যাবে। ভাবুন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু পুতুলের তার একটা মানে সূত্র রয়েছে, যোগসূত্র থাকে মানুষের সাথে। আর এবং মানব মনের গভীরে পুতুলের একটা ভালোবাসা, একটা আকর্ষণ থেকে যায়। তো সেইটার থেকে পুতুলের প্রতি ভালোবাসাটা থাকবে চিরকালীন। আর পুতুল নাচের প্রতি এখন আমি যেহেতু বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করাচ্ছি, ছেলেমেয়েরা আসছে, আমি তো দেখতে পাচ্ছি খুবই উৎসাহ আছে। এবং রিসেন্ট কলকাতার, একদম প্রপার কলকাতার মধ্যে যাদবপুর চত্বরে আমি যাদবপুর বিদ্যাপীঠ সহ আরও যোধপুর পার্ক গার্লস স্কুল বলুন বা আদার্স স্কুলে আমি কর্মশালা করিয়েছি, এবং সেখানে তারা কি করছে, ছেলেমেয়েরা খুব ইন্টারেস্টেড। সুতরাং মানে আগ্রহ ছেলেমেয়েদের আছে, যদি আমরা সঠিকভাবে তাদের মধ্যে এটাকে দিতে পারি। নাটক, পুতুল নির্মাণ, পরিকল্পনা ও প্রয়োগ ডক্টর প্রদীপ সর্দার। শুরু হচ্ছে আমাদের আজকের পালা, নতুন জীবন। সোশ্যাল যে ব্যাপারগুলো আপনি বলছেন, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু পুতুল নাটক অনেক ভূমিকা নিয়েছিল, আগেও নিয়েছিল। সামাজিক কিছু বিষয় যেগুলো পারিবারিক কলহ বলতে পারেন, এইগুলো, এইসব বিষয় বা বিজ্ঞান সচেতনতার ক্ষেত্রে এগুলো কিন্তু পুতুল খুব ভালো যায় এইসবের ক্ষেত্রে। আমরা তো বেশিরভাগ সচেতনতামূলক কাজ করি, বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ, আর এছাড়াও বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রচুর কাজ করি। মেয়েরা নাকি আজ স্বাধীন, ভোটে লড়ছে, নেতা হচ্ছে। বাবুরা বলে মেয়েরা অর্ধেক আকাশ, তা সেই মেয়েরা আজও ঘরে বন্দী।
এমনই এক হার না মানা মেয়ের গল্প শোনাবো। আমাদের আজকের পুতুল নাটক নতুন জীবন। সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা হিসেবে তুলনামূলকভাবে দেরিতেই এসেছে। রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক দর্শন থেকে আলাদা নয় এবং এই আধুনিক সাদিয়া, সাদিয়া, এখানে আয় তো মা, সবজির ঝুড়িটা দিয়ে যা তো মা। মা, আমি পড়ছি, কাল আমার পল সায়েন্স পরীক্ষা। দাদা তো আছে, ওকে বলো না, ও একটু দিয়ে আসবে। বেশি লেখাপড়া দেখাতে হবে না, রান্নাঘরের কাজ কি দাদার? মেয়ে হয়ে জন্মেছিস, ঘর কন্যার কাজ তো করতেই হবে তোকে। একটু শান্তিতে পড়তে পারবো না, তোমাদের জ্বালায় পড়াশোনা বন্ধ করে রান্না ঘরেই জীবন শেষ করতে হবে। সবুজ, শোন তোর বোনের কথা। শুনছি তো। আর তোকে পড়াশুনো করতে হবে না, অনেক করেছিস, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিস, সেই যথেষ্ট। পরীক্ষা আসছে, দিবি ব্যাস, আর নয়। তারপর দেখে শুনে ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো, বুঝলি? একদম ঠিক বলেছিস, এবার সংসারের কাজকর্মে হাত লাগাবি। দেখ, আমি একা রোজগার করি, এবার তোকে বিয়ে দিয়ে নিজের ভবিষ্যতের চিন্তা নিজেকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আমরা পুতুল হচ্ছে, আমাদের যেহেতু হাত উঁচু করে ধরতে হয়, হাতটাকে পুতুলের মধ্যে হাত দিয়ে পুতুলটা উঁচু করে ধরলাম। ধরার পরে আমরা এই রড দুটো কিভাবে ধরবো, এটা সমস্যা হতে পারে। আমরা কিভাবে রড ধরবো, তাহলে এই একটা হাতের মধ্যে দুটো রড ধরতে হবে। এটা হচ্ছে ডান হাতটাকে পেন্সিলের মতো ধরো 3টে আঙুল দিয়ে, ঠিক আছে? আর বাম হাতটাকে ছেড়ে রাখো হাতের মধ্যে, সিম্পল ধরে। এবার হাত দুটোকে উপরে তোলো, এই তো এদিকে ঘোরো। এবারে নিজেরা নিজেদের যা ইচ্ছা করো, মুভমেন্ট করো। দেখো আমাদের যে নতুন প্রোডাকশান আমরা করছি এখন, মানে নতুন নয়, এটা অনেক বহু পুরনো প্রোডাকশান একটা, এখন আমরা করবো যেটা নতুন জীবন। সেই নতুন জীবনের রিহার্সাল দিচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে প্রথমে একটা সূত্রধর আসছে, সে এসে বলছে নমস্কার নমস্কার নমস্কার, সকলকে আভূমি নমস্কার। আজ আমরা এখানে নতুন জীবন নামের একটি পুতুল নাটক উপস্থাপনা করব। আপনারা যারা এসেছেন তারা একটু ধৈর্য ধরে বসুন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রযোজনা বারুইপুর গঙ্গারিডি পাপেট থিয়েটারের নতুন জীবন শুরু করব। শোন সাদিয়া, দাদা একটা সম্বন্ধ এনেছে, ছেলেটা ভালো, ওরা তোর ছবি দেখে পছন্দ করেছে। দেখ দেখ, তোর ছবিখানা দেখ। ওদের পাকা বাড়ি আছে রে, পারিবারিক ব্যবসা আছে, একসাথে ওরা 3 ভাই থাকে, বুঝলি? আমি তো ক্লাস 6 অব্দি পড়ে ব্যবসা করে সংসার চালাচ্ছি। আমি পরীক্ষা দিলাম, উচ্চ মাধ্যমিক শেষ করে আমি পড়তে চাই, চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আমাকে আমাকে জোর করে বিয়ে দিও না প্লিজ। না না, আর পড়তে হবে না, 5 জনে 5 কথা বলবে, তুই কলেজ যাবি, কত লোক কত কথা বলবে। না না, দরকার নেই আর পড়ার, এবার বিয়ে করে সংসার করো। পড়ে কি করবি? সেই তো রান্না করবি আর বাচ্চা মানুষ করবি। ছেলেটা ভালো, ওস্তাগারের ব্যবসা, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না রে। তা ছেলেটা কত দূর অব্দি পড়াশোনা করেছে? হ্যাঁ, পড়াশুনো দেখে কি করবি? ইনকাম করে, পাকা ঘর আছে, ব্যবসা আছে, ভালো থাকবি কিনা সেটা দেখ।
ওয়ার্কশপটা তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগলো। আজকে আমরা অনেক কিছু শিখেছি, তাই না? হ্যাঁ, আজকে পুতুল তৈরি করা, পুতুলকে কিভাবে চালনা করা, এগুলো সব শিখছি, তাই তো? এর মধ্যে আমরা জানতে পেরেছি যে জামা কাপড় কিভাবে তৈরি করতে হয় এবং ফ্যাশন ডিজাইনার নিয়ে ওটার পড়াশোনাও করা যাবে। ঠিক। সাদিয়া, তুমি কাঁদছো কেন? কি হলো? ফিরোজ, একটা কথা বলবো, শুনবে? বলো, কি বলতে চাও বলো। তুমি যদি আমায় কিছু হাত খরচ দিতে তবে খুব ভালো হতো। কি কি উচ্চারণ করলে? হাত খরচ? বাড়িতে থাকছো, সংসারে খাচ্ছো, যা যা লাগে সবই তো পেয়ে যাচ্ছ। দেখো, দুই ভাবি আছে, তাদের কোনো হাত খরচ তো লাগে না। আমি বলছি ওসব হবে না। ঠিক আছে, আমি উচ্চ মাধ্যমিক পাস, এখানে একটা ছোট্ট কোম্পানিতে রিসেপশনিস্টের কাজ নিয়ে নেব। আমি কিছু ইনকাম করলে সংসারের উপকার হবে। দুই ভাবি আছে, তারা তো সংসারের সব কাজ করে নেয়। আমি বাড়ি ফিরে রাতের খানা করে দেব। না, একদম না। আমাদের বাড়ির বউ বাইরের কাজে যাবে না। তোমাকে আগেও বলেছি না, এইসব অসভ্যতা এখানে চলবে না। মন দিয়ে সংসার করো। এই চাকরি করা না, এই চাকরি করার ভূত ঘাট থেকে নামাও। আমি লেখাপড়া শিখেছি চুলা খেলার জন্য না, আমি চাকরি করবই। আবার আবার মুখে মুখে তর্ক, একটা চড়ে বন্ধ করে দেব। যত বড় মুখ না, তত বড় কথা। চাকরি করা তোমার দেখাচ্ছি, চাকরি। জাগো সাহসী মন্তে রক্ত পিতা, জাগো নারী জাগো বন্ধু শিখা, জাগো সাহসী মন্তে রক্ত পিতা, জাগো নারী জাগো বন্ধু শিখা। যেহেতু হাতটা আমাদের উঁচু করে থাকতে হয়, তাহলে হাতটা তুলতে হয়। হাতটা তুলতে যেটা আমরা ওয়াকিং করি ওটা তো এখন করা যাবে না। এখন যেহেতু স্পেসটা শর্ট আছে, আমরা তাই করবো, মানে শুধু ঘাড় মাথা কাঁধ। চলো প্রথমে শুরু করি ঘাড়ের এক্সারসাইজ। যেহেতু ঘাড় ব্যথা করে আমাদের, পুতুলটা ধরে থাকতে এরম ভাবে, সেহেতু হ্যাঁ মাথার এক্সারসাইজটা চলো শুরু করো। 1 2 3 4 5, তারপর আবার এক্সারসাইজটা যাবো, ঠিক আছে? কাঁধের এক্সারসাইজ। চলো ফার্স্ট হচ্ছে ক্লকওয়াইজ, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমরা একটু হাত তুলে একটু হেঁটে নিয়ে এলোমেলো। চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8। আবার যে পজিশন নিয়ে নাও, এটাই হচ্ছে। এরমভাবে কন্টিনিউ করলে কি হবে, হাত ব্যথা কমে যাবে এবং আমরা সহজে পুতুলটা সঞ্চালনা করতে পারবো। মা, মা! কি রে সাদিয়া, শুকনো মুখে এলি যে? জামাই কোথায়? তুই একা কেন? নিজের বাড়িতে আমি আসতে পারবো না, সঙ্গে বডিগার্ড লাগবে। মা, আমি একা এসছি, আর যাব না ওই বাড়িতে, এখানেই থাকবো। কি কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ওরে সবুজ, শোন শোন তোর বোনের কথা। দেখো মা, দেখো দেখো, ও কেমন করে আমার গায়ে হাত তুলেছে, উঠতে বসতে আমায়
করে, মুখ করে, গায়ে হাত দেয়। আর পারছি না আমি এখানেই থাকবো। নিজে আয় করে নিজের খরচ নিজেই চালাতে পারবো আমি। কি সব বলছিস? তোকে বিয়ে দিয়ে ভাবলাম একটু শান্তি পাবো। 1 বছর ঘুরতে না ঘুরতে আবার নতুন বিপদ। শোন মেয়ে, তোর বিয়ে দিয়েছি, স্বামীর বাড়ি তোর ঘর, এই বাড়ি তোর না, এখানে তোর কোনো অধিকার নেই। আমরা ওখানে যাব, 5 জনকে জানাবো, দেখবো যেন জামাই তোকে আর মারধর না করে। কিন্তু এখানে সারা জীবনের মতো তুই আর থাকতে পারবি না। আমি ভাবলাম এবার বিয়ে করে একটু থিতু হব। পারভিনকে তো তুই চিনিস, তোদের 1 ব্যাচ উপরে পড়তো, ও এখন একটা মলে কাজ করে, ওকে বিয়ে করবো, বুঝলি? বাহ দাদা, বাহ বাহ বাহ। আমি চাকরি করতে চেয়েছিলাম, তখন তুমি আর মা আমাকে চাকরি করতে দাওনি, জোর করে দিয়ে দিলে। ও বাড়িতে কেউ আমাকে চাকরি করতে দেয়নি, এখন তুমি চাকরি করা বউ আনবে? বাহ! আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ভবিষ্যতে আমার পরিকল্পনা রয়েছে যে চাইল্ড হেল্প নিয়ে কাজ করবার, এই যে পুতুলের মাধ্যমে যে একটা শিশু সুন্দর মানসিকতা তৈরি হতে পারে, তার ভাবনাটা আরও ভালো হতে পারে, উন্নত হতে পারে এবং আরও সে ভালো ক্রিয়েটিভ হয়ে উঠতে পারে। তো সেই ভাবনাটা আমার আছে এবং আমি যেহেতু গবেষণা আমার ঐতিহ্যবাহী পুতুল বা ট্র্যাডিশনাল পুতুল নাচ নিয়ে, তো এবার ভাবছি আমি পরবর্তী যে গবেষণা আমি করব সেখানে এই সমস্ত বিষয়গুলো রাখবো এবং কি করে এটা আরও সমাজকে উন্নত করবে আমার এই কাজ। তো এই পরিকল্পনা আমার রয়েছে এবং তার জন্য এই চাইল্ড হেলথ এবং মেন্টাল ডেভেলপমেন্টের উপরে আমি পুতুল দিয়ে কি করে কাজ করা যেতে পারে সেই পরিকল্পনা আমার রয়েছে আগামী দিনে। আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বলো কি বলতে চাইছো? আমার একটা সমস্যা নিয়ে আপনাদের সংগঠনের কাছে এসেছি, আমাকে সাহায্য করুন। বলো তোমার সমস্যা কি? আমরা তো অত্যাচারিত অবহেলিত নারীদের নিয়েই কাজ করি। ম্যাম, আমি উচ্চ মাধ্যমিক পাশ, জোর করে বাড়ি থেকে আমার বিয়ে দিয়েছিল। আমি কাজকর্ম করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, দেয়নি। বিয়ের পর ওরা আমাকে চাকরিও করতে দেয়নি, উল্টে মারধর করত, নির্যাতন করত। আমি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসে উঠেছি, কিন্তু দাদা বলেছে এখানে আমার কোনো অধিকার নেই, আমি নাকি থাকতে পারবো না। এখন আমি কি করব? শোনো, দেশের নারীদের সুরক্ষা, সাম্যতা ও অধিকার নিয়ে বহু আইন আছে। তুমি জানো না, কোনো মহিলা যদি পারিবারিক সূত্রে কোথাও বাস করেন তবে সেখানে থাকতে পারেন। তাই তুমিও শ্বশুর বাড়িতেও থাকতে পারো, আবার জন্মসূত্রে তুমি বাপের বাড়িতেও থাকতে পারো। এটা আইনগত অধিকার। এই অধিকারের কথা, আইনের কথাগুলো জন্ম থেকে মহিলাদের জানানো হয় না। সংসারে মেয়েদের বৈষম্য করে বঞ্চিত করা হয়। এই ছেলে মেয়ের ভেদাভেদ, লিঙ্গ বৈষম্য বাপের বাড়ি কিশোরী বেলা থেকেই শুরু হয়। এটা আমাদের সমাজে ছোটবেলা থেকেই বড় হওয়ার সময়ে এই বৈষম্য, এই অসমতা লক্ষ্য করা যায়। আচ্ছা বলো তো, ছোটবেলায় তোমায় কোন খেলনা কিনে দেওয়া হতো আর তোমার দাদাকে কি কিনে দেওয়া হতো? আমার তো খেলনা বাটি আর নানা রকমের পুতুল কিনে দিত পাপা, আর দাদাকে ফুটবল, ব্যাট বল, বন্দুক, গাড়ি সব কিনে দিত। দেখলে তো, ছোটবেলা থেকে মেয়েদের বোঝানো হয় ঘরের ভিতরটা তার, ঘরকন্নার কাজ, রান্নাবাটি খেলা, পুতুল খেলা, পুতুলের বিয়ে, এইসব তার জন্য। আর ছেলেদের জন্য বাইরের পৃথিবী, মাঠ, তারা বন্দুক চালাতে পারে, কাউকে গুলিও করতে পারে। এখানেই ঘরে ঘরে লিঙ্গ বৈষম্য কাজ করে। এর কুপ্রভাব তোমার ওপর পড়ছে, তোমার মতো আরো হাজারো মেয়ের ওপর। ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, শক্তিতে, মেধায়, বুদ্ধিতে, কেবল জৈবিক কিছু পার্থক্য ছাড়া। দেশের পুরুষতান্ত্রিক সমাজে
আছে, তুমি এগিয়ে এসে আমাদের সাথে এই লিঙ্গ সাম্যতা, নারী অধিকার নিয়ে কাজ করো। আমি নিজের লড়াই নিজেই লড়ছি। আজ আমি সকলের মাঝে সকলের লড়াই লড়ছি। আসুন আমাদের সাথে যুক্ত হয়ে সকল ধরনের বৈষম্য, নারী পুরুষ, ধর্ম, জাতপাত নিয়ে যে অসাম্যতা তা দূর করে সংবিধানে বলা সাম্যতার ধারণাকে সফল করি এবং এক বৈষম্যহীন এক সমাজ তৈরি করি।